গ্রামের রাত নামতে শুরু করেছে। চারপাশে গভীর নীরবতা। আকাশে এক অজানা রহস্যময় আলো ঝলমল করছে। মনে হচ্ছে যেন কোনো অঘটনিক আভাস দিচ্ছে। পরিবেশ নিথর, কেবল দূরে কোথাও পুকুরের ধারে ব্যাঙের ডাক। সেই পুকুরের পাশেই একটি ছোট কাঁচা ঘর, মাটির দেওয়াল, দরজার পাশে ঝুলছে লাল টিনের একটা বাতি, যার আলোয় চারপাশে হালকা উজ্জ্বলতা ছড়িয়ে পড়েছে। বাড়ির সামনে বসে আছে রামলাল, ফর্সা চামড়া, ক্লান্ত মুখ, কিন্তু চোখে এখনো আশার এক ক্ষীণ ঝিলিক ঝলঝল করছে। হে ঈশ্বর, তোমার কাছে আমি বেশি কিছু চাই না, সোনারূপা কিছুই লাগবে না আমার, শুধু আমার গৌরী আর আমাদের বাচ্চাটা যেন নিরাপদে থাকে, এইটুকুই প্রার্থনা। গৌরী গত 2 দিন কিছুই খেতে পারছে না। সে সব সময় বলতো, আপনি ক্ষেত থেকে ফিরেছেন, আগে আপনি খান। আর এখন দেখো, সেই নারী ঘরের ভেতর কষ্টে কুঁকড়ে আছে, আর আমি কিছুই করতে পারছি না। প্রভু, তোমার ইচ্ছা ছাড়া একটি পাতাও নড়ে না, কিন্তু এই গরিবের ঘর তো আগে থেকেই খালি। গৌরীর যদি কিছু হয়ে যায়, তাহলে আমার বেঁচে থাকাই অর্থহীন হয়ে যাবে। আমি তাকে ছাড়া কিভাবে বাঁচব? কে আমার থালায় রুটি দেবে? কে খেতে আমার জন্য জল নিয়ে যাবে? রামলালের বুকটা কেঁপে উঠল। সে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো এবং দ্রুত পায়ে দরজার দিকে ছুটে গেল। দাই, কি হয়েছে? গৌরী ঠিক আছে তো? আমি কি ভিতরে আসব? না রে রামলাল, বাইরেই থাক, এখন ভিতরে ঢুকো না। এখন অবস্থা খুব নাজুক, বাচ্চা আসতে চলেছে, তুমি একটু সাহস রাখো। আর হ্যাঁ, যদি হাকিমজি গ্রামে থাকেন তবে কাউকে দিয়ে ডেকে আনো। রামলাল এ কথা শুনেই হাকিমকে ডাকতে নিজেই বেরিয়ে পড়ল। তার নিঃশ্বাস দ্রুত হতে লাগল। কিছুক্ষণের মধ্যেই সে হাকিমের বাড়ি পৌঁছে গেল। হাকিমজি কোথায়? তাকে খুব জরুরি দরকার। আমার স্ত্রী প্রসব যন্ত্রণায় ভুগছে। দাই বলল তার অবস্থা খুব খারাপ। আপনি শিগগিরই হাকিমজিকে ডেকে দিন। তুমি কি বলছো রামলাল? এখন তো সেটা সম্ভব নয়। তিনি তো শহরে গেছেন ওষুধ আনতে, পরশুদিন ফিরবেন। আহা, এটা তো খুবই খারাপ হয়েছে। তুমি যদি আগেই খবর দিতে, তাহলে তিনি যেতেন না। এই কথা শুনে রামলাল আরও বেশি চিন্তিত হয়ে পড়ল এবং সোজা বাড়ির দিকে হাঁটতে লাগল। যখন সে বাড়িতে পৌঁছাল, তখন দেখল পরিবেশ একদম শান্ত। শুধু একটি ছোট্ট শিশুর কান্না বাতাসে প্রতিধ্বনি হয়ে উঠল। দাই, বাচ্চা হয়েছে? ছেলে না মেয়ে? গৌরী ঠিক আছে তো? দাই, কিছু বলুন না, আপনি চুপ করে আছেন কেন? রামলালের মুখে এক পলকে একটি হাসি ফুটে উঠল। সে হাত জোর করে উপরের দিকে তাকালো। হে ভগবান, তোমার কাছে 1000 বার শুকরিয়া। তুমি আমাকে মেয়ে সন্তান দিয়েছ, এজন্য তোমার অশেষ কৃতজ্ঞতা। এখন শুধু আমার গৌরীকে ভালো রাখো, এই আমার প্রার্থনা। সে কিছু বলার আগেই ঘরের ভেতর আবার গভীর নীরবতা নেমে এলো। দাই, কি হয়েছে? গৌরী কেমন আছে? বলো না দাই, সে ঠিক আছে তো, নাকি ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে? রামলাল, তোমার গৌরী আর নেই। মেয়ে সন্তান জন্ম দিয়েই সে শেষ নিঃশ্বাস ফেলেছে। এখন আর সে কোনোদিন উঠবে না। দাইয়ের মুখ থেকে একথা শুনে রামলালের পায়ের তলা মাটি সরে গেল। সে কিছুক্ষণের জন্য তাকে একদৃষ্টে তাকিয়ে রইল, তারপর ভিতর থেকে সম্পূর্ণ ভেঙে পড়ল। এভাবে বলো না দাই, গৌরী আমাকে এভাবে ছেড়ে যেতে পারে না। সে প্রতিশ্রুতি দিয়েছিল সবসময় আমার পাশে থাকবে। আমরা দুজনে মিলেই ঘরের দেয়ালে আমাদের স্বপ্ন এঁকেছি। এখন সে কিভাবে আমাকে অসম্পূর্ণ রেখে চলে গেল? কিভাবে পারল সে যেতে? আর এই ছোট্ট শিশুটাকে কিভাবে একা ফেলে যেতে পারল সে? রামলাল, এখন চোখের পানি মুছে ফেলো। গৌরী আর নেই, কিন্তু দেখো, তারই ছায়া এখন তোমার সামনে বেঁচে আছে। এই ছোট্ট মেয়েটাই এখন তোমার দায়িত্ব। আজ থেকে তুমিই তার মা আর বাবা দুজনেই। কেঁদো না, একে বুকে জড়িয়ে ধরো, কারণ এখন এই সন্তানই তোমার পুরো পৃথিবী। দাই রামলালের হাতে তার কন্যা শিশুটিকে তুলে দিল।
রামলালের চোখে জল জমে আছে, মুখে বেদনার ছাপ, আর মন ভরে গেছে এক গভীর নতুন দায়িত্বের অনুভূতিতে। সেই রাতেই গোটা গ্রামে একটাই খবর ছড়িয়ে পড়ল, রামলালের স্ত্রী গৌরী আর বেঁচে নেই, তবে তার জীবনে এসেছে এক ছোট্ট মেয়ে। আর সেই রাত থেকেই শুরু হলো সীমার জীবনের গল্প, যার বালিশ হবে অশ্রু আর ভাগ্য হবে তার সবচেয়ে বড় পরীক্ষা। এভাবে করে সীমা তার বাবার কাছে বড় হতে লাগল। রামলাল নিজের থেকে সীমাকে বেশি ভালোবাসত। রামলালের দিন কাটত মাঠে কাজ করে, আর রাত কাটত সেই ছোট্ট ঝুপড়ি ঘরে। প্রতিদিন ভোরে সূর্য উঠলেই সেই ছোট্ট চৌকিতে বসে নিজের হাতে সীমাকে খাওয়াত। সীমা বেটি, তুই এখন বড় হচ্ছিস। দেখ, আমি খেতে যাচ্ছি। যতক্ষণ না আমি ফিরে আসি তুই দাইমায়ের কাছে থাকবি, ঠিক আছে? দাইমা তোকে খাবার দেবেন। তুই খেলবি, পড়াশোনা করবি, কিন্তু কোনো জিদ করবি না বেটি। বাবা, আপনি কখন ফিরবেন? হ্যাঁ বেটি, সূর্য ডুবলেই আমি ফিরে আসব। তারপর আমি এসে তোকে নিয়ে বাড়ি চলে আসব, ঠিক আছে আমার সোনা বাচ্চা? ঠিক আছে বাবা। রামলাল প্রতিদিন কাজে যেত, আর যাওয়ার আগে সীমাকে দাইয়ের কাছে রেখে যেত। এর বদলে সে দাইকে কিছু টাকা দিতে চাইত, কিন্তু দাই কখনো নিত না, কারণ সেও সীমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতে শুরু করেছিল। অরে রামলাল, চিন্তা করিস না, তোর মেয়ে তো আমার ঘরের আলো, আমার জন্য আনন্দ। আমি ওকে ঠিক সেইভাবেই দেখি যেমন এক মা নিজের মেয়েকে দেখে। তাই তুই ক্ষেত থেকে ফেরার সময় যে চাল বা কয়েকটা টাকা দিতে চাস সেটা থাক। আমি জানি এখন তোর অবস্থা কেমন, তুই নিজেই আধা পেট খেয়ে থাকিস। দাই, এটা আপনার পাওনা। আপনি আমার বাচ্চার যত্ন নিচ্ছেন, তার মাথার উপর ছায়া হয়ে আছেন। আমার গৌরী তো চলে গেছে, কিন্তু আপনি যেন ভগবানের পাঠানো আমার বড় বোন, যিনি আমার সীমার দেখাশোনা করছেন। তাই এই 2 পয়সা আমি আপনার হাতে দিচ্ছি। এটা আপনার সেবার সম্মান, এর বেশি কিছু নয়। সময় কেটে যায়, দিন বদলেছে, মাস বদলেছে, বছরও চলে গেছে, আর এবার সীমার বয়স হয়ে গেছে 12। তার চোখে সেই নির্দোষতা, সেই উজ্জ্বলতা যা একসময় গৌরীর চোখে ছিল। সীমা এখন দাইয়ের বাড়িতে থাকত না, সে নিজেই চুলা জ্বালানো, রুটি বেলানো আর কাপড় ধোয়া শিখে গেছে। রামলালও একটু বুড়ো হয়ে গেছে, এখন মাঠের মাটি তার কাছে ভারী লাগতে শুরু করেছে। বাবা, এখন একটু বিশ্রাম নিন, আপনি অনেক ক্লান্ত হয়ে গেছেন। আমিও কাজ শিখছি, আমারও অনেক কাজ আছে। কাল আমি খেতে আপনার সঙ্গে যাব। বেটি, এখন তোর হাতে লাঙল না, তুই নিজের মতো সরল ও সৎ মানুষ হয়ে উঠ। আমার ঋণ মেটে যাবে। ক্ষেতের কাজ বড়দের জন্য, আর তুই তো আমার ছোট মেয়েটি। আমি আছি না, যতক্ষণ শ্বাস থাকবে তোর জন্য আমি কাজ করে যাব। কিন্তু বাবা, আপনি প্রতিদিন কাশছেন, আপনাকে হাকিমের কাছে দেখানো উচিত। আরে মা, এই কাশি কিছু না। যখন কৃষকরা বুড়ো হতে শুরু করে তখন তার শ্বাস প্রশ্বাসও মাঠের মাটির মতো ধুলোয় ভরে যায়। তুই চিন্তা করিস না মা। এইভাবে বাবা মেয়ে দুজনেই তাদের নিজস্ব ছোট্ট দুনিয়াতে অনেক খুশি ছিল এবং একে অপরের সাহায্য হয়ে থাকত। কিন্তু ভাগ্যে অন্য কিছু লেখা ছিল। একদিন যখন দুপুরের রোদ বেশি পড়ছে, রামলাল খেতে কোদাল চালাচ্ছিল। হঠাৎ তার মাথা ঘুরতে লাগল, আর সেখানে সে বসে পড়ল। সাহায্যের জন্য কাউকে ডাকার আগেই রক্তচাপের কারণে সে খেতেই মারা গেল। কিছুক্ষণ পর কয়েকজন কৃষক খবর পায়, আর ধীরে ধীরে গ্রামের অনেক মানুষ জানতে পারে। দাই যখন খবর পায়, সে সঙ্গে সঙ্গে সীমাকে নিয়ে খেতে চলে যায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। রামলাল এখন আর এই দুনিয়ায় নেই। বাবা, উঠো না, আপনি তো বলতেন যখন সূর্য ডুববে তখন ফিরে আসবেন। এখন তো সূর্য ডুবতে চলছে বাবা, দেখো না, আমি বাড়ি যাওয়ার জন্য অপেক্ষা করছি, আপনি উঠছেন না কেন? গ্রামের লোকেরা তাকে দেখে কাঁদতে লাগল। দাইকে অন্য এক মহিলা সামলাতে চেষ্টা করছে। কিছুক্ষণ পর গ্রামের লোকেরা রামলালের মৃতদেহ নিয়ে
শেষ কর্মের প্রস্তুতি নিল। তারপর কিছুক্ষণের মধ্যে সীমা তার বাবার চিতায় কাঁদতে কাঁদতে আগুন দিল। সীমার পাশে দাঁড়িয়েছিলেন তার মামা মামি, যারা একই গ্রামে থাকতেন। তারা আজ সীমার বাবার সংস্কার করতে এসেছিলেন, যারা আগে কখনো রামলাল বা সীমার সাথে দেখা করতে আসতেন না। সীমা, এখন তুই একা হয়ে গেছিস। চিন্তা করিস না, আমরা তো আছি। তুই আমাদের সঙ্গে থাকবি। তোর বাবার কোনো ঋণ থাকলে আমরা পরিশোধ করে দেব। তোর কোনো কিছুর অভাব হতে দেব না। মামা, আপনি সত্যিই বলছেন তো? বাবা বলতেন নিজের মানুষেরা সত্যি সাহায্য করে। হ্যাঁ বেটি, এখন তুই আমার দায়িত্ব। তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি তো বলি, এখন থেকে তুই আমাদের সঙ্গে থাকবি। আরে আপনি কি বলছেন? সীমা কিভাবে এই ঘর ছাড়বে? তাকে তো এই ঘর আর জমির দেখাশোনা করতে হবে, আর তার স্মৃতিও এখানে। সে এখানেই থাকবে। আমরা তাকে সব সাহায্য করব, যা কিছু দরকার আমরা দেব, আর তার খবরও নিতে আসব। তার মামা মামিদের কথায় স্পষ্ট বোঝা যাচ্ছিল তারা সীমার প্রতি সহানুভূতির চেয়ে লোভের ইচ্ছা বেশি পোষণ করছিলেন। দেখ সীমা, তোর মামিও ঠিক বলছে। এখন তোর বাবা নেই, আমরাও গরিব মানুষ। তুই আমাদের ঘরে বসে বসে কি করবি? তোকে এই ঘরের দেখাশোনার সঙ্গে নিজের পেটও চালাতে হবে। আমি একটা ব্যবস্থা করি, তোকে গ্রামের ঠাকুরজির কাছে কাজে লাগিয়ে দেব। এ কথা শুনে সীমা খুব কষ্ট পায়, আর তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। মামা মামির কাছ থেকে তার তেমন আশা ছিল না, তাই সে চুপচাপ তাদের কথা মেনে নিল। ঠিক আছে মামা, বাবা আমাকে শিখিয়ে গেছেন নিজের পরিশ্রমে কিভাবে জীবন চালাতে হয়। আমি কাজ করে নেব। বাবার সব ক্রিয়াকর্ম শেষ হলেই কাজে যাব। আমার জন্য আপনারা চিন্তা করবেন না। কিছু সময় পরে তার মামা মামি নিজেদের বাড়ি চলে গেল, এবং সেই সময়েই গ্রামের দায় তার বাড়িতে আসলো। সীমা বেটি, ওই তোমার মামা মামি এখানে কেন এসেছে? আগে তো একবারও তোমার এবং তোমার বাবার খবর নিতে আসেনি। তাহলে এখন ওরা এখানে কি করছে? দাইমা, ওরা মিথ্যা বলছে যে ওরা বলে আমার মামা মামি। ওরা বলছে আমাকে নাকি ঠাকুরজি কাছে কাজ করার জন্য দিয়ে দেবে। তুই পাগল হয়ে গেছিস নাকি সীমা? এখনো তোর বয়স হয়নি যে তুই কাজ করে ঘর চালানোর। আর তুই একাই ঘরে কিভাবে থাকবি? সবকিছু এত সহজ নয় সীমা। তুই কোথাও কাজ করতে যাবি না। যতক্ষণ আমার দেহে শক্তি আছে আমি তোর যত্ন নেব। এটাই আমার শেষ কথা। এর বেশি আমি কিছু শুনব না। ঠিক আছে দাইমা, কিন্তু আমি আমার মা বাবার এই ঘর ছেড়ে যেতে পারবো না। আমার মন মানবে না। আমি তোকে ঘর ছাড়তে বলছি না মা। আমি রোজ তোর কাছে আসব। আমার ছেলে রোজগার করে, সে আমাদের ঘর চালায়, আর আমি দায়ের কাছ থেকে যে টাকা পাই তা দিয়ে আমি তোর যত্ন নেব। এ কথা শুনে সীমা আবেগে আপ্লুত হয়ে গেল। তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। এইভাবেই আরও কয়েক বছর কেটে গেল। সীমা এখন বড় হয়েছে, নিজের যত্ন নিজেই নিতে পারে। কিন্তু গ্রামের দায় যে ছোটবেলা থেকে সীমার দেখাশোনা করত, এখন বয়সের কারণে ঠিকমতো চলাফেরা করতে পারে না। তাই সে আর সীমার বাড়ি আসতে পারে না। এখন সীমাই দায়ের বাড়িতে যায় তার খোঁজ নিতে। দায়ের ছেলে আর বউও সীমাকে তাদের পরিবারের একজন মনে করে। দাইমা, আজ আপনার শরীর কেমন আছে বলুন তো? আমি কি আপনার পায়ে একটু মালিশ করে দেব? আরে না বেটি, তুই তো অনেক কিছু করে ফেলেছিস। এখন এই বুড়োর জন্য এত যত্ন নিস না। কিছু যত্ন নিজের জন্য রাখ। এখন তুই বড় হয়ে গেছিস, সব কিছু একাই করতে পারিস। আশা করি তোর জন্য কোনো ভালো জীবনসঙ্গীও জুটে যাবে।
আরে দাইমা, আপনিও এসব কি বলছেন? আমি এখনো সেসব ভাবিনি। এখন তো আমার আরও আপনার জন্য কিছু করা বাকি আছে। তাছাড়া কাজের চাপ খুব কম। আমি তো গ্রাম প্রধানের কাছে কাজ করি, আর তার স্ত্রী অসুস্থ, তাই যখনই সময় পাই আপনার কাছে চলে আসি। কিছু সময় এইভাবে দাই ও সীমা কথা বলে। সীমা দাইয়ের খোঁজ খবর নিয়ে নিজের ঘরে চলে আসে, আর ঘরে এসে সে নিজের কাজে লেগে যায়। পরের দিন সকালে সে যখন গ্রাম প্রধানের ঘরে কাজের জন্য বেরোতে প্রস্তুতি নিচ্ছিল, তখন হঠাৎ তার মামা মামি সকালবেলা চলে এলেন। আরে মামা মামি, আপনাদের এত সকাল সকালে দেখে অবাক হলাম। সবকিছু ঠিকঠাক আছে তো? তার মামি সরাসরি জমির বিষয় নিয়ে কথা বলতে শুরু করলেন। সীমা, তুই তো এখন বড় হয়ে গেছিস, 18 বছর হয়ে গেছে। আমরা ভাবলাম এখন জরুরি কিছু কথা বলা দরকার। তোর বাবার জমি নিয়ে কি কোনো পরিকল্পনা করেছিস? আমি জানতাম আপনারা এই বিষয় নিয়ে কথা একদিন বলবেন। মামি, জমি তো বাবার ছিল, আর এখন সেটা আমার দায়িত্ব। আমি এখানে কাজ করব যেভাবে তিনি করতেন, কিন্তু এটার সঙ্গে আপনাদের কি সম্পর্ক? দেখ বেটি, দুনিয়া এভাবে চলে না। মেয়েরা একা থেকে জমি সামলাতে পারে না। আমরা তো তোর আপনজন, তোর মঙ্গল চেয়েই বলছি, জমিটা আমাদের নামে করে লিখে দে। আমরা তোর অংশের দায়িত্ব নেব। তুই নিশ্চিন্তে আমাদের সঙ্গে নিশ্চিন্ত থাকতে পারবি। আর দেখ বেটি, এই জমিটাও তো তোর বাবাকে আমাদের ঘর থেকে দেওয়া হয়েছিল ওর বিয়ের সময়। তাই এখন তুই একা এসব সামলাতে পারবি না। এবার আমরা তোকে একটু সাহায্য করি। মামা, যখন আমার বাবা বেঁচে ছিলেন তখন তো আপনারা একবারও আমাদের খবর নেননি। না আমার জন্মের সময় এসেছিলেন, না মায়ের মৃত্যুর পর কোনো সাহায্য করেছিলেন। এখন বাবা নেই, তখন হঠাৎ করে আমাকে নিয়ে চিন্তা করতে শুরু করেন। সত্যি বলতে, আপনারা কি সত্যি আমার ভালো চান, নাকি জমির লোভে এসেছেন? আর বাবা কখনো বলেননি যে এই জমি আপনাদের দেওয়া কথা। এই যে হতভাগা মেয়ে, তোর জবান তো এখন বেশ লম্বা হয়ে গেছে। আমরা তোর মা বাবার আত্মীয়, আর তুই আমাদের সঙ্গে এমন ভাবে কথা বলছিস? তোর মতো মেয়েরাই পরিবারের মান সম্মান নষ্ট করে। বদনামি লোভ থেকেই আসে মামি, আর লোভ আপনার চোখেই স্পষ্ট দেখা যাচ্ছে। আমার বাবা বলতেন, যার মনে ধোঁকা থাকে তার হাতের রুটি পর্যন্ত বিষ হয়ে যায়। এখন আপনারা দুজনে আমার ঘরের দরজা থেকে বেরিয়ে যান। এই জমি আমার বাবার আশীর্বাদ, আমি এটাকে কাউকে দেব না। আচ্ছা, তাই এখন তুই আমাদের ঘর থেকে তাড়াচ্ছিস? ঠিক আছে সীমা, মনে রাখিস, এই গ্রামে তোর কথার আগে সবাই আমাদের কথা শুনবে। আমরা চাইলে ঠাকুরজির কাছে যেতে পারি, আর উনি আমাদের খুব কাছের মানুষ। চাইলে তার সাহায্যে এই জমি আমরা নিতে পারি, কিন্তু আমরা সেটা করছি না, কারণ আমরা তোকে এখনো ভালোবাসি। আরে যাও মামা, যাও মামি, কিসের ভালোবাসা তোমাদের? আমি ভালো করেই জানি তোমরা শুধু লোভের টানেই এখানে এসেছো। সেই লোভেই তোমরা লজ্জা আর মানবতা দুটোই ভুলে গেছো। কিন্তু মনে রেখো, আমি গরিব, আমি একা, তবুও আমি দুর্বল নই। এই কথাগুলো শুনে তারা দুজন গম্ভীর মুখে ঘর থেকে বেরিয়ে গেল। সীমা কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। তার হাত কাঁপছিল, কিন্তু মুখে ছিল দৃঢ় সাহস। আমি এখন আর কাঁদব না। বাবা আমাকে শিখিয়েছেন কোনো অন্যায়ের সামনে মাথা নত করতে নেই। মা বাবা নেই তো কি হয়েছে? তাই বলে কি কোনো অপরিচিত রক্তের দাবি দেখিয়ে এসে বাবার সম্পত্তিতে অধিকার চাইবে? কিছু সময় পরে সীমা ধীরে ধীরে হেঁটে গ্রাম প্রধানের ঘরে পৌঁছাল। সীমা, আজ এত দেরি করলে কেন? তুমি তো রোজ ভোরে এসে যাও। আজকে কিছু সমস্যা হয়েছিল মা? চাচা, মাফ করবেন, ঘরের কিছু কাজে একটু আটকে গিয়েছিলাম। মা, তুই কি কেঁদেছিস? কেউ কি তোকে কিছু বলেছে? আগে তো তোকে কখনো এমন দেখিনি। সীমা আর চুপ থাকতে পারল না। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগল। সে ধীরে ধীরে সব কথা বলল। কিভাবে মামা মামি এসে জমি চাইতে শুরু করল, কিভাবে তার সঙ্গে ঝগড়া বাঁধালো, আর কিভাবে তারা তাকে হুমকিও দিল। সীমা, লোভেরও একটা সীমা আছে। তোর বাবা আমার বহু দিনের বন্ধু ছিলেন। তিনি যে জমি রেখে গেছেন, আমি বেঁচে থাকা পর্যন্ত ওটার ওপর কারো অধিকার নেই। দরকার হলে আমি নিজে তাদের সঙ্গে মুখোমুখি হব। চাচাজি,
আপনি এসব ঝামেলায় জড়াবেন না। আমি আপনার কাছে কিছুই চাই না, শুধু চাই কেউ যেন আমার মা বাবার পরিশ্রমে গড়া জিনিসে হাত না দেয়। মা, তুই চিন্তা করিস না, আমি নিজেই পঞ্চায়েত ডেকে বসব। তোর মামা মামিকে সামনে বসানো হবে। যে মিথ্যা বলবে তাকে জমি ছাড়তে হবে। এই জমি তোর বাবার, কারো দেওয়া নয়। তিনি নিজের পরিশ্রমে কিনেছিলেন। তোর বাবা কোনোদিন গ্রামকে ধোঁকা দেননি, আর গ্রামও তার নামে কোনো অপবাদ আসতে দেবে না। ভগবান আপনাকে ভালো রাখুক চাচাজি, আপনি আমার চিন্তা অনেকটাই কমিয়ে দিলেন। আরে বেটি, আমিও তো একজন সাধারণ মানুষ। আমি বুঝি মা বাবা ছাড়া তুই কেমন কষ্টে থাকবি। আর হ্যাঁ, যে নিজের বাবার নামে দাঁড়ায়, গ্রাম তাকে সব সময় সাপোর্ট করবে। ধন্যবাদ চাচাজি আমার কথা এত ভাবার জন্য। আপনি আমাকে নিজের মেয়ের মতোই দেখেন। আপনাদের মতো নিজের মানুষের কারণেই আমি এই দুনিয়ায় লড়াই করার সাহস পাই। সীমা এই কথা বলে গ্রাম প্রধানের ঘরে কাজে লেগে পড়ল। কাজ শেষ হওয়ার কিছু সময় পরে সেই সন্ধ্যায় যখন সীমা ঘরে ফিরল, তখন তার মনে ভয় ছিল না, ছিল ভরসা। পরের দিন দুপুরের রোদ ফসলগুলো ঝিলমিল করছিল। সীমা আজ গ্রাম প্রধানের ঘরে যায়নি। সে আজকে সব কাজ শেষ করে ঘরেই থাকল। নিজের ঘরের মাটির চুলায় ডাল রান্না করছিল। ঠিক তখনই দরজায় কে যেন ঠকঠক করতে লাগল। আরে মামা মামি, আবার এলেন? কালই তো আমরা কথা বলেছি, এখন আর কি বাকি রইল? বেটি, আমরা তো কালই কথা বলেছি, কিন্তু এবার ভালো করে তোর ব্যাপারে ভেবেছি। তোর ভবিষ্যৎ নিয়ে কথা বলতে এসেছি। দেখ, আমরা ঠাকুর সাহেবের সঙ্গে কথা বলেছি। তিনি তোকে খুব বুদ্ধিমান মনে করেন। তিনি বলেন তুই যদি জমি তার হাতে দিস, তোর জীবন অনেক সহজ হয়ে যাবে। জমি তার হাতে ছেড়ে দেব কেন? ঠাকুর সাহেব কি আমার মা বাবার চেয়ে আমার জন্য বেশি জরুরি? বেটি, তোর বাবা এই জমি তোর মামার ঘর থেকে বিয়ের সময় নিয়েছিলেন। এখন তিনি চলে গেছেন, তাই জমির অধিকার তার পরিবারের। তুই একলা যুবতী মেয়ে, জমি সামলানো তোর পক্ষে সম্ভব নয়। গ্রামে মানুষের নজর খারাপ থাকে, আর তাদের মুখও খারাপ হয়। সীমা এক ঠান্ডা শ্বাস নিল, তারপর সরাসরি ঠাকুরের চোখের দিকে তাকিয়ে বলল, ঠাকুর সাহেব, মানুষের মুখ খারাপ হয়, কিন্তু তার চেয়ে খারাপ হয় লোভ। আর এই যে মিথ্যে কথা আপনি বলছেন, সেটা আমার বাবার আত্মাকেও কষ্ট দিচ্ছে। কিন্তু এর চেয়ে বেশি কষ্ট হচ্ছে এই কথার জন্য যে আমার নিজের মামা মামি আমার জমির জন্য লোভী হয়ে গেছে। আমার বাবা সেই জমি নিজের পরিশ্রমে কিনেছিলেন। তিনি কারুর কাছে ভিক্ষে করেননি, কারুর কাছ থেকে ঋণও নেননি। খুব বড় বড় কথা বলছিস তুই। কালকের মেয়ে, তুই কি জানিস জমি সম্পর্কে? আর তুই কি আমাদের শেখাবি যে জমি কার? আমরা তো তোর বাবার বিয়েতেই জমি দান করেছিলাম। আপনি আপনার আত্মীয়তার সঙ্গে মানবিকতাও ভুলে গেছেন। আপনার কাছে কোনো প্রমাণ নেই যে এই জমি আপনারা আমার মা বাবাকে দিয়েছিলেন। কিন্তু আমি জানি আমার বাবা এই জমি কার কাছ থেকে কিনেছিলেন। তিনি একবার আমাকে বলেছিলেন, গ্রামের হরি কাকার কাছ থেকে তিনি নিজের জমানো টাকা দিয়ে এই জমি কিনেছিলেন। যদি আপনি জমি চান, তাহলে কাল সকালে প্রমাণ নিয়ে পঞ্চায়েতে হাজির হবেন। ওরে, তোর মুখ সত্যিই চালু হয়ে গেছে। তোর মাও এমনই ছিলেন, তাই তো তাড়াতাড়ি চলে গেলেন। আর কি পঞ্চায়েতের কথা বলছিস? এখন কি আমাদের জমির ফয়সালা পঞ্চায়েত করবে? এই গ্রামের প্রতিটি সিদ্ধান্ত পঞ্চায়েতই নেয়, আর এই ফয়সালাও কাল পঞ্চায়েতেই হবে। কাল সকালেই আপনাদের ডাক পড়বে, তখন চলে আসবেন। এখন আমার আর কোনো কথা নেই, আপনার এখান থেকে চলে যান। আরে তোমরা দুজন কি আমাকে এখানে বেইজ্জত করাতে এনেছিলে? দেখেছো কিভাবে মেয়েটা মুখোমুখিভাবে জবাব দিল? এই মেয়েটি বড় ছোট কাউকে সম্মান করল না। ঠাকুরজি, আমাদের মাফ করে দিন। আমরা জানতাম না যে সে আপনাকে এভাবে জবাব দেবে। এখন আমাদের ভাবতে হবে কাল পঞ্চায়েতে কি করা যায়। তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে যে কাল পঞ্চায়েতে আমি মুখ উঁচু করে দাঁড়াবো? দেখেছো মেয়েটা কি আত্মবিশ্বাসের সঙ্গে বলল যে তার জমি কারো দেওয়া নয়? নিশ্চয়ই তার কাছে প্রমাণ আছে। আমি সমাজের সামনে নিজের ইজ্জত নষ্ট করতে যাব না। তোমাদের ঘরের কথা
তোমরাই দেখো। ঠাকুর এই কথা বলে রেগে সেখান থেকে চলে গেলেন এবং সীমার মামা মামিও হতাশ হয়ে নিজেদের ঘরের দিকে রওনা দিল। পরের দিন সকালে পঞ্চায়েত ডাকা হলো। গ্রামের কিছু মানুষ উপস্থিত ছিল, আর সীমা ও তার মামা মামিও সেখানে ছিলেন। সীমা, সবার সামনে বল, তোর কি সমস্যা এবং কে তোকে বিরক্ত করছে? গ্রামবাসী, আপনারা সবাই জানেন আমি যেখানে থাকি সেটা আমার মা বাবার নিজের পরিশ্রমে কেনা জমি, কিন্তু আমার মামা মামি দাবি করছেন যে জমি তাদের। তারা বলছেন আমার মা বাবার বিয়ের সময় সে জমি তারা দিয়েছিল, সেটাই এখন তাদের। আমার জন্ম তখন হয়নি বলে জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এখন এই বিষয়ে ফয়সালা আপনাদের করতে হবে। এ কি বলছিস সীমা? এই জমি তো তোমার বাবা অনেক বছর আগে আমার কাছ থেকে কিনেছিলেন। আমার মনে আছে, সেই জমি তোমার বাবাকে কেউ দান করেননি। তোমার মামা মামি মিথ্যে বলছে এবং তোমাকে একলা পেয়ে জমি হাতিয়ে নিতে চাইছে। এই কথা শোনার পর সীমার মামা মামি একদম চুপ হয়ে দাঁড়িয়ে রইল। তারা আগেই জানত পঞ্চায়েতে এরকম হবে। তারা জানত না সীমা জমি সম্পর্কে এত কিছু জানে, তাই সুযোগ নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু এখন পঞ্চায়েতের সামনে তারা একটি কথাও বলতে পারল না। আরে, তোমরা দুজন চুপ কেন? কিছু বলো। এখন আমরা জমি চাই না, আমাদের মাফ করে দিন। আমরা লোভে পাগল হয়ে পড়েছিলাম। এখন থেকে এই ভুল আর কখনো হবে না। কেন তোমাদের লজ্জা করে না? নিজের বোনের মেয়েকে কষ্ট দিতে নেমে পড়েছিলে, শেষ পর্যন্ত কেন লোভে অন্ধ হয়ে গেলে? তোমরা দুজন তার কোনো খোঁজ খবর নাওনি। এই দুর্বল বাচ্চাটির পাশে থাকা উচিত ছিল তোমাদের। তোমরা কতটা স্বার্থপর হতে পারো? এই বাচ্চির ভাগ্যেই এত কষ্টে ভরা, আর তোমরা আরও কষ্ট দিতে চেয়েছিলে। সত্যি এই বাচ্চা খুবই দুর্বল, যার কখনো ভালোবাসা মেলেনি। কিন্তু এখন আমরা পুরো গ্রাম তার পাশে আছি। এ আর কখনো একা থাকবে না। এখন থেকে তার কষ্টের দিন শেষ। আমরা সব সময় তার পাশে থাকব। সব গ্রামবাসী এবং গ্রাম প্রধান মিলেই সীমাকে ন্যায় বিচার এনে দিলেন।